ও আমাকে দেখতে যাওয়ার পর থেকে আমার সঙ্গে কম কথা বলতো, আমার নানু আর নানির সঙ্গে বেশি কথা বলতো। ওদেরকে পটিয়ে আমার সঙ্গে যাতে করে বিয়ে দিই, তাই জন্য ও নানুকে আর নানিকে পটিয়েছে। আমাদের মধ্যে এত ঝামেলা হয়েছে, কতবার যে চেয়েছি যে তোমার আংটি তুমি ফেরত নিয়ে যাও, আমার আংটি আমাকে দিয়ে যাও, এই বিয়ে আমি করবো না, তুমি আমার হাজবেন্ড হওয়ার যোগ্য না। বাড়ির প্রধানমন্ত্রী তো সে ওয়াইফই হয়, তো একটা ছেলে বাইরে যতই সিঙ্গাম হোক না কেন বইয়ের কাছে সে চুইংগাম। ওরে হেয়ার কাট, ওর মানে কিছু আমার কিছুই ভালো লাগেনি ওকে, যে কারণে আমি ওকে বিয়ের জন্য নাই করেছিলাম, যেহেতু আমার কিছুই ভালো লাগেনি। ঠিক আছে, তারপরে দেখলাম আস্তে আস্তে ও নিজেকে সত্যি আমার জন্য অনেকটাই চেঞ্জ করেছে। ইভেন আমি যা বলি ও সেটাই শোনে। বিয়ে বউ ভাত সমস্ত কিছু কমপ্লিট। তো রাতের বেলায় আমরা এক জায়গায় হয়েছে, আমার বন্ধু বাপন এবং তার স্ত্রী অর্থাৎ আমাদের ভাবি এক জায়গায় হয়েছি। জিজ্ঞেস করব বেশ কিছু কথা। তো প্রথমেই বাপনকে জিজ্ঞেস করব যে এই যে তোমাদের সম্পর্কটা পূর্ণতা পেলো, মানে বিয়ে করলে তোমরা, তো এরপর কেমন লাগছে? হ্যাঁ, অবভিয়াসলি খুবই একটা বেস্ট ফিলিংস হচ্ছে যে যাকে চেয়েছিলাম বিয়ে করতে তাকে পেয়েছি আমার লাইফে। সো আর থেকে কী বলতে চাই, সো ড্রিম কাম ট্রু। তো ভাবির কেমন লাগছে? ঠিকই আছে, ভালো লাগছে, কি বলবো এখন। তোমাদের বছর খানিকের সম্পর্ক, তারপরে বিয়ে হলো, তো এই সম্পর্কের মাঝে অনেক ঝড়ঝাপটা বইয়েছে। তো এইটা যদি সম্পর্ক না, ও আমাকে এক বছর আগে দেখতে যায় আমাদের বাড়ি। ঠিক আছে, দেন তারপর দুজনেরই দুজনকে পছন্দ হয়নি। ঠিক আছে, ও বলেছিল আমাকে ভালো লাগেনি, আমিও বলেছিলাম ভালো লাগেনি। তো এই জিনিসটা ক্যান্সেল হতে হতে যাই হোক, আমাদের আল্লাহ যেহেতু বিয়েটা লিখেছে, তো বিয়েটা হয়ে গেছে ফাইনালি। আচ্ছা, কিন্তু এর পেছনে সবচেয়ে বেশি যদি এফোর্ট দিয়ে থাকে সেটা হচ্ছে বাপন, মানে আমার বন্ধু। তো এই এফোর্টটা যে কিভাবে দিলে এবং তোমাদের যে এই পূর্ণতা পেলো সম্পর্কটা, এর মিডিলে যে স্টোরিটা তোমরা যদি বলো, মানে এর পেছনের কাহিনীটা কি? মানে প্রথম কাহিনীটা, হ্যাঁ সংক্ষিপ্তভাবে বলবো। কাহিনীটা অ্যাকচুয়ালি যে প্রথম যখন দেখতে গিয়েছিলাম ওকে, তো ফার্স্ট টাইম তো চলো ঠিক আছে, যে এরও হয়েছিল আমারও হয়েছিল, যে ফার্স্ট টাইম তো ইটস ওকে, মানে ঠিক আছে ইটস ওকে, ফার্স্ট টাইম দেখা করেছি। তারপর ফেসবুকে আমাদের কনভারসেশন হতে থাকতো, ওর নাম্বারও আমার কাছে ছিল, ফেসবুক থেকে আমি নাম্বার নিয়েছিলাম, সেই নাম্বারে কনভারসেশন করেছি। তারপর আস্তে আস্তে কথা বলতে বলতে দেখলাম যে না, এর মধ্যে না একটু ওয়াইফ মেটেরিয়াল আছে, গার্লফ্রেন্ড না। তো আরেকটা জিনিস হচ্ছে যে সি ইজ বেস্ট ফর মি। তো আই থিঙ্ক কঠিন সময়টাকে আমি খুব আমার পক্ষে ইজি হয়ে গেছে, অ্যান্ড সি ইজ নাও ফর মি। কিন্তু সত্যি কথা বলতে, ও আমাকে দেখতে যাওয়ার পর থেকে আমার সঙ্গে কম কথা বলতো, আমার নানু আর নানির সঙ্গে বেশি কথা বলতো। ওদেরকে পটিয়ে আমার সঙ্গে যাতে করে বিয়ে দিই, তাই জন্য ও নানুকে আর নানিকে পটিয়েছে। এটা সত্যি কিনা বলো? হ্যাঁ, একদম এটা সত্যি কথা। কারণ আমি যখন একে ফোন করতাম, স্মৃতিকে ফোন করতাম, তো মানে এরকম টাইপের কোনো পাত্তাই দিত না আমাকে। তো আমি দেখলাম যখন আমাকে মেন জায়গায় যদি হাত দিতে হয়, তাহলে আমাকে নানা নানি মা, আমি ফ্যামিলিটাকে আমাকে ট্যাকেল করি। তো আমি প্রথমে আমি কী করলাম, ওর ফ্যামিলিকে চলো কথা কনভারসেশন শুরু করলাম, ওর নানা নানিকে কথা বললাম, ভালোভাবে কথা বললাম, ওর মায়ের সঙ্গে খুব ভালোভাবে কথা বললাম। যতটা ইমপ্রেস না হয়েছে, ওর নানা নানি এত পরিমাণে ইমপ্রেস হয়ে গেছে যে লাস্ট পর্যন্ত তাকে হ্যাঁ বলতে বাধ্যতা হয়েছে। আর ভিউয়ার্স বন্ধুরা, বুঝতেই পারছো যে কোনো মেয়েকে যদি পটাতে না পারো সহজে, তাহলে কিন্তু তার নানি নানা কিংবা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সঙ্গে আগে হাত করা উচিত, মানে পটানো উচিত, তাহলে এই কাজটা সহজ হয়ে যাবে ডেফিনেটলি। কারণ নানা নানি যাদের বয়স হয়ে গেলে হয় না, একটা নাতনি বা নাতির একটা বিষয়টা একটা ক্লোজলি হয়। তো আমি দেখেছি যে ওই বাড়িতে নানা নানিকে বিশাল একটা সম্মান দেওয়া হয়, কারণ সকলের অবভিয়াসলি ওনারাই দুজনের গার্জেন, তো সকলে ওনাকে সম্মান দেয়। তো আমি কেননা দেখলাম আমি নানা নানির মধ্যে ঢুকে কল করে আমি তাদেরকে প্রথমে ইমপ্রেসটা করব। তো সেই ইমপ্রেসটা করেছি। তো আজকে এই জন্য হয়তো আমরা দুজন একসঙ্গে বসে আছি। আবার এটাও হয়েছে, মানে দেখতে যাওয়ার পরে আমাদের আশীর্বাদ হয়েছে। আশীর্বাদ হওয়া মোটামুটি 26/4 এরকম না, 26/4/2023 হয়েছে আমাদের আশীর্বাদ। তো তারপরেও মানে আমাদের মধ্যে এত ঝামেলা হয়েছে, কতবার যে চেয়েছি যে তোমার আংটি তুমি ফেরত নিয়ে যাও, আমার আংটি আমাকে দিয়ে যাও, এই বিয়ে আমি করবো না, তুমি আমার হাজব্যান্ড হওয়ার যোগ্য না, বা ও আমাকে বলেছে তুমি আমার বউ হওয়ার যোগ্য না। আমাদের মধ্যে এত ঝামেলা, এত ঝগড়া হয়েছে, মানে আমি ভাবিনি কখনো যে
আমি বিয়ে মানে অ্যাকচুয়ালি সব থেকে প্রথম কথা হচ্ছে যে আমার যে বিয়ে হয়েছে এটা আমি এখন অবধি বিশ্বাস করতে পারছি না, কারণ আমি বিয়ে কারণ 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 What do you mean? ওইটা বলতে চাইছি না, অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাইছি যে আমি আসলে বিয়েই করতে চাইনি এখন, ঠিক আছে, আমি সত্যি কথা বলছি, অনেস্টলি বিয়েই করতে চাইনি। তো যাই হোক, মানে আল্লাহ চেয়েছে আর ইনি চেয়েছেন বলে আল্লাহর নামে 3 বার আলহামদুলিল্লাহ বলে কবুল করলো, আর বলছে এখন অব্দি আমি বিশ্বাস করতে পারলাম না যে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ মানে ওইভাবে বলছি না, আমি ওইভাবে বলতে চাইছি না, এখন স্বপ্নের জগতে, মানে স্বপ্নের মনে জগতে হচ্ছে আছে, আচ্ছা, সব কিছু একটা মানে কেমনই একটা মনে হচ্ছে। বেবি হয়ে যাবে ডোন্ট ওয়ারি, সব কিছু হয়ে যাবে। অনেক সময় দেখবে মানুষ মারা গেলে অনেক সময় বিশ্বাস করতে হ্যাঁ পারে না। বিশ্বাস করতে পারে না, ওই তারপরে রকম আবার হঠাৎ হ্যাঁ, করে যখন আচমকা কিছু হয়। তো বিয়েটা ঠিক হয়েছে 2 মাস আগে। হ্যাঁ হ্যাঁ 2 মাস আগে বলতে 2 মাস না 6 মাস হয়ে গেছে, মানে দেখতে যাওয়া আমাদের এনগেজমেন্টটা হয়েছে, বিয়ের ডেটটা তো রিসেন্টলি 2 মাস আগে হয়েছে। হ্যাঁ বিয়ের ডেটটা 2 মাস আগে হয়েছে, আর আমাদের এনগেজমেন্ট আসলে হয়েছিল। আমার মামা একটু টাইম নিয়েছিল, যে মানে আমারও কিছু ছিল আর যেগুলো এক্সামগুলো ছিল যেগুলো শেষ হওয়ার একদম জন্য, complete করে, হ্যাঁ। তো একদম কমপ্লিট হয়ে যাক। আর তাছাড়াও আমি মানে ভেবেছি কিছু জিনিস যেটা ও আমাকে বলেছে পড়াবে বা বাকি কিছু, দেখা যাক কি হয়। ভাবি তো প্রফেশনালি আইনজীবী, মানে অ্যাডভোকেট, তো ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে ভবিষ্যৎ নিয়ে, মানে প্রফেশনাল? আপাতত তো প্র্যাকটিসই করছি, এখন হাজবেন্ড যেটা চাইবে সেটাই করতে হবে আমাকে। উনি কি চান সেটা ওনাকে জিজ্ঞাসা কি করতে চাও কি তুমি? না দেখো, ওর ফ্যামিলি ওকে ভীষণ মেহনত করে পড়িয়েছে, আর তার সব থেকে জিনিসটা হচ্ছে এর ভীষণ একটা প্রচেষ্টা ছিল, আর সেই প্রচেষ্টায় আজকে আমাদের এখানকার যে সিউড়ি কোর্টের অ্যাডভোকেট, তো আজকে যে জায়গায় নামটা কামিয়েছে, তো ওর যে স্বপ্ন একটা আছে, সেই স্বপ্নটা আমি চাইবো না কখনো অ্যাজ একটা হাজব্যান্ড যে ওর স্বপ্নটা কখনো পূরণ না হোক, তো আমি অবভিয়াসলি চাইবো ওর স্বপ্নটা পূরণ হোক। আর সব সময় ওকে কথা আগেও দিয়েছি আর এখনও দিচ্ছি, আগেও দেবো, যে যখনই ওর প্রবলেমে পড়বে, যখনই একটা প্রবলেমের সম্মুখীন হবে, তখন সব সময়ের জন্য ওর এভরি সেকেন্ডের জন্য ওর জন্য বাপন লাইফ লাইন হয়ে যাবে, সব সময় ওর ব্যাকআপ হিসেবে বাপন থাকবে সারাটা জীবন ওর বলে না যে ছায়া হয়ে থাকবে। তো অ্যাজ এ হাজব্যান্ড, মানে সশরীরে হাজির না থাকতে পারে। হ্যাঁ, কারণ উনি তো থাকবেন না, হ্যাঁ, উনি তো আবার নিজের কাজে চলে যাবেন। এটার জন্য কি মানে আসলে উনি তো থাকেন মুম্বাইয়ে, ঠিক আছে, এবার আমি এখন আপাতত সিউড়িতেই আছি, আর এখন তো আমাকে ওখানে এখন তো থাকতে হবে যেহেতু আমার কাজ আছে। এবার পরে হয়তো আস্তে আস্তে আমার শ্বশুরমশাই চান যে আমি মানে কান্দিকোটে প্র্যাকটিস করি, তো পরে সেটা দেখা যাবে বা ভাবা যাবে। তো উনি হয়তো 1-2 মাসের মধ্যে মুম্বাই চলে যাবেন, আমিও আমার কাজের জায়গায় ফিরে যাব। এখন তো আপাতত এটাই, তারপরে বাকি জানি না কি হবে, সেটা উনি জানেন। এখন তো বিয়ে হয়ে গেল, মানে কোর্ট আর সংসার দুটো কিভাবে হ্যান্ডেল করবে? জানি না আসলে, আমি না খুব মানে মায়ের একটা মাত্র মেয়ে, ঠিক আছে, তো মায়ের এত আদরে মানে আদর যত্নে বড় হয়েছি যে নিজের হয়তো ভাত খেয়ে নিজের থালাটাও আমি সরিয়ে রাখিনি, মানে বাড়ির কথা বলছি, কিন্তু আমি যেখানে থাকি ওখানে রুম রেন্টেই থাকি, তো ওখানে আমাকে সমস্ত কিছুই করতে হয়, নিজের খাওয়া থেকে শুরু করে সব কিছুই যেটা হয় অ্যাকচুয়ালি। এবার আমি এখন কাজ আর সংসার জানি না দুটো কিভাবে সামলাবো, তবে ইনশাআল্লাহ চেষ্টা করব আমি আমার বেস্ট দিয়ে যায় সব কিছু যেন ভালো মতো হয়। ও জাস্ট দেখতে যাই, তারপরে একটা খুব খারাপ সময় দিয়ে যাচ্ছিলাম, তখন আমাদের আশীর্বাদও হয়নি, তখন জাস্ট দেখতে গেছিলো, ইভেন বিয়ে পাকাও হয়নি, মানে এখান থেকে মানে কিছুই হয়নি বলতে গেলে, জাস্ট দেখাশোনা হয়েছিল। তো সেই সময়ে আমাকে আমার হাজবেন্ড, এখন তো আমার হাজবেন্ডই, তো আমার হাজবেন্ড আমাকে অনেক মানে হেল্প করেছে সেই টাইমেও, সব রকমভাবে, মানসিকভাবে মানে পাশে থাকা বলা যেতে পারে, বা ফাইন্যান্সিয়ালি বলা যেতে পারে, সবভাবেই ও আমাকে হেল্প করেছে। কারণ সেই টাইমে আমার মায়ের শরীর খুবই খারাপ ছিল, ঠিক আছে, অনেক কিছুই ছিল, যেখানে বাপন আমাকে খুব সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে, তো এটার জন্য অনেক থ্যাংক ইউ তোমাকে। আমার হয়তো পাশে না থাকলে এটা হতো না, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এবার ব্যক্তিগত কিছু কোশ্চেন করছি, যে তোমরা তো এতদিন সম্পর্কে ছিলে, তো তোমাদের মধ্যে একে অপরের কিছু পছন্দ অপছন্দ তো থাকতে পারে, কোন জিনিসটা তোমার ভাবির অপছন্দ হয় বা পছন্দ হয়, মানে দুটোই বলতে হবে। অপছন্দ বলতে যখন আমাদের মধ্যে ঝামেলা হয়, তখন হুট করে মোবাইলটা সুইচ অফ করে রেখে দেয়, তখন আমি আরও রেগে যাই, ঝামেলাটা আরও বেড়ে যায়। আর পছন্দ, সব থেকে বেশি পছন্দ হচ্ছে প্রস্তুতিটা, অবভিয়াসলি আমার পছন্দ বলে আজকে বিয়েটা করেছি, প্রস্তুতিটাই পছন্দ। যখন ওই
আর একটা জিনিস হচ্ছে মেন জিনিস যে অপছন্দটা বললাম না, যেটা যে মোবাইলটা সুইচ অফ করে দেয়, আমি জানি তার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে সুইচটা অনও করে ফেলে, তো সেটা আস্তে আস্তে আমাকে ভালো লাগতে লেগেছে, এখন ভালো লাগতে লেগেছে। তো তো হ্যাঁ, সব কিছু আমার পছন্দ। ভাবির ওর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমার খুব খারাপ লাগে। সেটা হচ্ছে ওকে কিছু বোঝালে হয়তো বোঝে, বাট যখন রেগে থাকে কিছু বলি তো সেটা বোঝে না, নিজের মতো করে বোঝে, আর খুব রেগে যায়, মানে খুব মানে হট টেম্পার, আর এমনভাবে রাগে বুঝতেও চায় না যে অ্যাকচুয়ালি মানে রাগছি যেটা সেটা একটু ভালো করে কথা বলে নিয়ে ঠিকঠাক হয়ে যাবে, সেটা না। আর আমিও খুব রাগি। এবার কি হচ্ছে, ও রাগি আর আমিও রাগি, তো এবার এই ক্ষেত্রে দুজনেই রাগ দেখাই, দুজনেই নিজের মতো করে থাকি, ঠিক আছে। যে একে মানানো বা আমাকে মানানো এই ব্যাপারগুলো আসে না, যদিও লাস্ট অব্দি বাপনি আমাকে মানায়, কিন্তু ওই রাগি দুজনেই। একটা কথা হচ্ছে যে সকলকে বলতে চাই, বাড়ির প্রধানমন্ত্রী তো সে ওয়াইফই হয়। তো একটা ছেলে বাইরে যতই সিঙ্গাম হোক না কেন, বইয়ের কাছে সে চুইংগাম। তো তো এগুলো চলতে থাকবে ভাই, এগুলো সহ্য করতে হবে, চলতে থাকবে, এটাই লাইফ ওয়াইফের সঙ্গে, এটা চলতে থাকবে, আর এগুলো মেনে নিতেও হবে। আচ্ছা, আর একটা কথা যেটা জিজ্ঞেস করবো বাপন, একেবারে যখন তোমরা প্রথম দিন দেখা করেছিলে, মানে যখন একটা বন্ধুর মারফত তোমাদের দেখা হয়েছিল, মানে যোগাযোগ করে, তো তারপর দেখা হওয়ার পর ভাবি প্রথমেই অপছন্দ করেছিল, এবং তারপরে তোমার বেশ কিছু বদল হয়েছে, যেটা বলছিলে যে ভাবির জন্য নাকি বদল হ্যাঁ, হয়েছে। এই ব্যাপারটা বদল একটু বলতে হ্যাঁ, একটা জিনিস আমার মধ্যে সত্যি কথা অনেস্টলি, কিছুক্ষণ আগে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে আলোচনা করছিলাম যে আমার মধ্যে একটা জিনিস ছিল, আমি প্যান্টগুলো পরতাম মানে একদম হয় না, একদম ফাটা ফুটো একদম এরকম, মানে তারপর আমি বলছি হ্যাঁ, ওকে মানে আমার যেটা ধারণা ছিল আমার, যে ওকে পুরো থার্কি টাইপস লাগতো, মানে সিরিয়াসলি মানে এইরকমই টাইপস লাগতো আমার। ওর মানে ওর হেয়ার কাট, ওর মানে কিছু আমার কিছুই ভাল লাগেনি ওকে, যে কারণে আমি ওকে বিয়ের জন্য নাই করেছিলাম, যেহেতু আমার কিছুই ভাল লাগেনি, ঠিক আছে। তারপরে দেখলাম আস্তে আস্তে ও নিজেকে সত্যিই আমার জন্য অনেকটাই চেঞ্জ করেছে। ইভেন হ্যাঁ, ইভেন আমি যা বললি ও সেটাই শোনে। একটা জিনিস হচ্ছে হ্যাঁ, যে আমার মধ্যে হ্যাঁ, এটা সঠিক কথা যে ড্রেসিং সেন্সটা এটা নয় যে ছিল না, সেটা নয়, অবভিয়াসলি ড্রেসিং দামি পোশাক পরতে তুমি হ্যাঁ, যদিও আগে থেকে। হ্যাঁ, আমি তো দামি পোশাক বলতে কি, আমি ভাই ওই নর্মাল মার্কেটে গিয়েই কাপড় চোপড় কিনি, আমি অতটা হাইফাই নাই যে ভাই এত দামের পরবো, আমি নর্মাল পরি, কিন্তু হ্যাঁ যেটাই পরি সেটাকে আমি চেষ্টা করি নিজেকে ভালো দেখার। তো হ্যাঁ, অবভিয়াসলি আমি এটা আমার কিছু কিছু জিনিস খারাপ ছিল, যেমন বুট ছিল, যেমন প্যান্ট বলো, টি শার্ট বলো, এগুলো হ্যাঁ হয়তো একটু আমাকে, তারপরে হেয়ার কাটিং যেটা মেন জিনিস, আবার অনেক সময় কি হেয়ার কাটিং যে গ্রুমটাকে মানায় হেয়ার কাটিংয়ে, তো সেটা হয়তো কী হতে পারে, হেয়ার কাটিংটা এমনই হতো দেখা যেত আমার ফেসে মানাচ্ছে না, আমি তো সেটাই করতাম। এবার দেখা গেল আমাকে এই টি শার্টে মানাচ্ছে না, আমি তো সেটাই পরতাম, হয়তো সেই আইডিয়াটুকু আমার মধ্যে ছিল না। তো আর সেই ড্রেসিং সেন্সটা আজকে আমার মধ্যে পারফেক্ট এনেছে, সেটা হচ্ছে মাই ওয়াইফ। আর তোমার চুল কাটাও নাকি অপছন্দ করতো, মানে ট্রিমার দিয়ে হ্যাঁ 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 হ্যাঁ, মানে জিরো তুমি কেমন করতো, যেটা আমার মানে অ্যাকচুয়ালি আমার কেমন ভালো, মানে ছেলে আমার কেমন পছন্দ, ভদ্র নম্র, মানে একটু এইরকম হ্যাঁ, নিজের ড্রেসগুলো ঠিকঠাক যাই বা না হোক, নিজের চুল ফুল কাটা বা এগুলো খুব ইয়ে করতো, ঠিক আছে। যেটা আমি মানে আমার মামাদেরকে দেখেছি, ঠিক আছে, আমার মামারা সবসময় একদম মানে আমি যেটা পছন্দ করি দেখে এসেছি তো মামাদেরকে, আমার ছোটোবেলা থেকে তো যেহেতু মামাদের কাছেই বড় হওয়া আমার সব কিছুই, ঠিক আছে। তো আজকে এত মানে আমি যে এই জায়গায় এসেছি, মানে অ্যাডভোকেট হয়েছি বা যা কিছু সব কিছুই আমার মামা বাড়ির সবার জন্য, সব থেকে বড় কথা হচ্ছে আমার বড় মামার জন্য, যে কারণে আমি এই জায়গায় এসেছি। তো ওদেরকে দেখে আমার তখন একে আর ভালো লাগতো না, মানে মনে হতো মামারা কত ভালো, কত মানে জেন্টালম্যান টাইপস, এই কেমনই একটা টাইপসের। আমি এরকম মানে আমি মাকে বলতাম যে আমার মামার মতো ছেলে, মানে বড় মামার মতো এরকম ছেলে চাই, বা ছোটো মামার মতো এরকম ছেলে চাই। আসলে যারা অভিভাবক তাদেরকে দেখে বড় হচ্ছে, এটা স্বাভাবিক, কারণ তাদেরকে দেখে বড় হচ্ছে মানে সেই তাদের আচার আচরণ, পোশাক, ব্যবহার সমস্ত কিছুই তোমাকে অনুপ্রাণিত করেছে, সেই জন্য তুমি সেরকমই চাই। অনেক মেয়েরাও দেখি বাবাকে অনুসরণ করে, তো সব মিলিয়ে কেন করে যে ছোট থেকে দেখছে এবং সবসময় মেয়েরা বাবাকে হিরো মানে। আচ্ছা,
আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করব, ভবিষ্যতে যারা সম্পর্কে জড়াবে বা বিয়ের সিদ্ধান্ত নিতে চাইবে মানে প্রেমের সম্পর্কের পর, তাদের জন্য কি উপদেশ দেবে তোমরা? প্রথমত আমাদের বিয়েটা তো লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে? মানে ফার্স্টে দেখা, আশীর্বাদ, তারপরে আমাদের কথা বলা, সম্পর্ক যেটা হয়েছে, ঠিক আছে? তো আমি এটাই বলবো সবাইকে যে সবাই নিজের ফ্যামিলিকে ফার্স্ট অফ অল গুরুত্ব দিও, যারা তোমাদেরকে ভালোবেসে বড় করেছে, এত কিছু করেছে। তো হ্যাঁ, অবশ্যই ভালো লাগার মানুষ থাকবে, থাকুক, বাড়িতে বলো, মানলে অবশ্যই করো, ওয়েট করো, বাট এমন কোনো ভুল সিদ্ধান্ত নিও না যাতে করে তোমাদের ফ্যামিলিরা কষ্ট পায়। কারণ আমার কাছে অনেক ম্যাটার আসে, অনেক কোর্টে আসে, তো আমি দেখতে পাই, তাদের জন্য আমার খুব খারাপ লাগে, ঠিক আছে? তো আমি এটাই বলবো যে সবার ফ্যামিলির ইম্পর্টেন্ট দেবে। হ্যাঁ, সবার ফ্যামিলিকে ইম্পর্টেন্ট দেওয়া দিতেই হবে, দেওয়া উচিত। কারণ আমার মনে হয় যে উইদাউট ফ্যামিলি লাভ ইজ নাথিং। আমি যেটাকে মনে করি, উইদাউট ফ্যামিলি লাভ ইজ নাথিং। যে ফ্যামিলি সব কিছু। তুমি একটা মেয়েকে ভালোবাসো, ঠিকই আছে, দ্যাটস ইট, বাট তোমার ফ্যামিলি তোমার পাশে নেই, তোমার মা বাবা এতদিন বড় করেছে, পড়াশোনা করেছে, মানে তোমাকে তাদের জন্য অনুমতিটা নেওয়া হয়, হ্যাঁ। বাবা মায়ের সবাই অনুমতি নিয়ে খুশি করে তোমার ভালো করে বিয়েতে তোমার বাবা মা নেই, তো খুব খারাপ লাগে। অবশ্য আমি জানি হয়তো দেখা গেল তুমি কোনো মেয়েকে ভালোবাসো, ভালো প্রেম করো, এবার তুমি তাকে বিয়েও করতে চাইছো, কিন্তু তোমার বাবা মা মানছে না, কিন্তু সেটার জন্য কি হয়। আর আরেকটা কথা, ছেলে মেয়ে উভয়ে আমরা আবেগের বশে অনেক ভুল কিছু করি, ঠিক আছে? পরে সেটা বুঝতেও পারি, হয়তো আমিও করেছি সেই ভুলগুলো, পরে বুঝতেও পেরেছি যে হ্যাঁ এটা আবেগবশত কী করছি না করছি, পরে বুঝতে পারি। বাট যে স্টেজে মানে আবেগটা বেশি কাজ করে আমাদের, তখন আমরা বুঝতে পারি না আসলে যে আমরা কী করছি। তখন যেটা করছি সেটাই ভালো লাগে, বাট পরে যখন আমাদের লাইফে উচনিচ কিছু হয়ে যায়, তখন আমরা মনে হয় যে না, এটা না করলেই পারতাম বা কিছু। যাই হোক, সব কিছু ঠিকঠাক হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়েছে। আর একটা যেটা বলছিলে যে হ্যাঁ ফ্যামিলি গুরুত্বপূর্ণ, অবভিয়াসলি যে ফ্যামিলি, সকলের ফ্যামিলিকে গুরুত্ব দেওয়া উচিত, সব জিনিসে ইনভলভ করা উচিত। তো এই যে একটু আগে বললাম যে ভালোবাসা কিছুই নয় যদি ফ্যামিলি সেখানে না থাকে। তো যখন প্রেম করছো সবই ঠিক আছে, কিন্তু নিজের ফ্যামিলিকে নিয়ে সাথে চলো। আর একটা জিনিস হচ্ছে মা বাবা মানছে না যখন, তাহলে একটু টাইম নাও। মা বাবা আজ না হলে, মা বাবা তো মা বাবাই হয় অবভিয়াসলি, তো আজ মানছে না, কালকে মানবে, নাই পরশু মানে দুদিন পর মানবে, কিন্তু মানবে। বাবা মা সবসময় ভালোই চায়। একদমই তাই, বাবা মা ছেলে মেয়েদের সবসময় ভালোই চাই। হয়তো আমরা সেটা বুঝতে পারি না, আমরা ভাবি যে না, এটা দিচ্ছে না মানে আমার বাবা মা খারাপ, আমাকে আমার ইচ্ছে পূরণ করছে না। বাট এটাই বলবো যে বাবা মার কথা শোনো। তোমাদের দুজনকে দাম্পত্য জীবনের অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালোভাবে কাটাও, আগামী দিনগুলিও খুব ভালোভাবে কাটবে এমনটা আশা করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দাদা। আর একটা জিনিস হচ্ছে যে আমার এই বন্ধুর সাবিবুর খানের চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর ফেসবুক পেজটাও ফলো করো প্লিজ। সবকে রিকোয়েস্ট এটা আমার, আর প্লিজ। দাদার সঙ্গে থেকো। হ্যাঁ, দাদার সঙ্গে 24 ঘন্টা থেকো, দাদা লাইভে আসে, লাইভেও থেকো। আজকের মাত্র এখানেই শেষ। খুব ভালো থাকুন আর চোখ রাখুন শুধুমাত্র সাবিবুর খান চ্যানেলে।